নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে আমি এটা আপনাদের শোনানো থেকে নিজেকে আটকাতে পারিনি। আর হ্যাঁ, গল্পের একেবারে শেষ অংশে যখন উত্তেজনার পারদ তুঙ্গে উঠবে, তখন আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই পুরো গল্পটি খুব মন দিয়ে শুনবেন। শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে। আমার ভাই রঞ্জন ওর স্ত্রী সোমার সাথে ডিভোর্সের পর খুব ভেঙে পড়েছিল। ওরা দুজনে খুব ভালোবাসত, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা শেষ হয়ে যায়। সোমা ছিল আমাদের গ্রামেরই মেয়ে, কিন্তু রঞ্জনের সাথে বিয়ে হওয়ার পর শহরে চলে এসেছিল। ডিভোর্সের পর ও ওর বাবার বাড়ি ফিরে যায়। আমার ভাইয়ের এই কষ্টের সময় আমিই ছিলাম ওর একমাত্র অবলম্বন। ওর পাশে থাকতে থাকতে আমিও এক ধরনের একঘেয়েমিতে ভুগছিলাম। এমন সময় একদিন সোমার বাবার এক বন্ধু, যিনি আবার আমার কাজিন ভাইয়ের শ্বশুরও হন, তিনি আমাদের বাড়িতে আসেন। ওনার নাম সুব্রতদা। সুব্রতদার সাথে আমার কাজিন ভাই মানে রঞ্জনের ভাই অরিন্দমের ভালো পরিচয়। অরিন্দমের সাথে সোমার ডিভোর্স হওয়ার পর সুব্রতদার সাথে আমাদের যোগাযোগ কমে গিয়েছিল, কিন্তু ডিভোর্সের পর হঠাৎ করেই সুব্রতদার সাথে আমার যোগাযোগ বাড়ে। সুব্রতদা খুব মিশুক প্রকৃতির মানুষ। ওনার কথার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমি নিজে একজন গৃহবধূ, ছোটবেলা থেকে এই একঘেয়ে জীবনই দেখে এসেছি। স্বামীর চাকরি সূত্রে শহরের এক কোণে আমাদের বাস। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নিজেরাও নিজেদের জীবনে ব্যস্ত। আমার জীবনটা কেমন যেন থমকেছিল। এর মধ্যে একদিন সুব্রতদা জানালেন যে সোমার বাবার শরীরটা খুব খারাপ, তাই সোমা আর ওর বাবার বাড়িতে আছে। খবরটা শুনে আমার একটু মন খারাপ হলো। সোমা যদিও আমার কাজিন ভাইয়ের প্রাক্তন স্ত্রী, তবুও ওর প্রতি আমার একটা মায়া ছিল। ওর হাসি, ওর কথা বলার ধরন, সবকিছু কেমন যেন মন ছুঁয়ে যেত। সুব্রতদা যখন আমাকে বললেন যে সোমা একা একা সামলাতে পারছে না, তখন আমার নিজেরই কেমন অস্বস্তি হতে লাগলো। ঠিক সেই সময়েই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সোমার পাশে থাকব। আমি আমার স্বামীকে জানালাম, ওরা খুব বেশি আপত্তি করল না। আসলে আমার স্বামীও জানেন যে আমার জীবনটা কতটা একঘেয়ে। আমি সোমার বাড়ি গেলাম। সেখানে পৌঁছে দেখি ও সত্যি খুব একা। ওর বাবা বিছানায় শুয়ে আছেন। আমি সোমাকে ভরসা দিলাম, বললাম, তুই চিন্তা করিস না, আমি তো আছি। সেই শুরু। সোমার বাড়িতে আমি প্রায় এক সপ্তাহ ছিলাম। এই সময়ে আমি সুব্রতদার সাথে প্রায় দেখা করতাম। সুব্রতদা প্রায়ই আসতেন সোমার বাবার খোঁজ নিতে। ওনার সাথে কথা বলতে বলতে কখন যে আমার একটা অন্যরকম অনুভূতি তৈরি হতে শুরু করেছিল, তা আমি নিজেও বুঝতে পারিনি। ওনার চোখের দিকে তাকালে আমার কেমন যেন একটা টান অনুভব করতাম। ওনার গলার স্বর, ওনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করত। একদিন সন্ধ্যায় যখন সোমা ওর বাবাকে ওষুধ খাওয়াতে ব্যস্ত, আমি বাড়ির বাইরের বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ দেখি সুব্রতদা এসে দাঁড়িয়েছেন। উনি বললেন, কেমন আছো? আমি উত্তর দিলাম, ভালো। তারপর কিছুক্ষণ আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আমি আমার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। সুব্রতদা আমার দিকে ঘুরে দাঁড়ালেন। ওনার চোখে ছিল এক অদ্ভুত আলো। উনি আমার দিকে এগিয়ে এলেন। তোমার মন খারাপ? উনি জিজ্ঞেস করলেন। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। উনি আমার দিকে আরও একটু এগিয়ে এলেন। ওনার নিঃশ্বাসের শব্দ আমি আমার কানে শুনতে পাচ্ছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি জানি এটা ভুল। সুব্রতদা আমার কাজিন ভাইয়ের শ্বশুর মানে সোমার বাবার বন্ধু। তাছাড়াও আমার বিয়ে হয়েছে, আমার সংসার আছে। কিন্তু তবুও এই নিষিদ্ধ আকর্ষণের কাছে আমি যেন হার মানছিলাম। হঠাৎ উনি আমার মুখের ওপর এসে দাঁড়ালেন। ওনার চোখে এক তীব্র আকর্ষণ। উনি আলতো করে আমার চিবুক ধরে আমার মুখটা তুললেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি ফেটে বেরিয়ে আসবে। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, উনি ফিসফিস করে বললেন। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তখনও চোখ বন্ধ করেছিলাম। উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, তোমার কি ভয় করছে? আমি কোনো মতে মাথা নাড়লাম, হ্যাঁ। উনি হেসে বললেন, ভয় পেও না, আমিও ভয় পাচ্ছি। এই কথাগুলো শোনার পর আমার ভয়টা কেমন যেন একটু কমে গেল। মনে হলো উনিও আমার মতোই অনুভব করছেন। উনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। সেই স্পর্শে আমার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। তারপর উনি আমার দিকে আরও নিবিড়ভাবে তাকালেন। ওনার চোখে ছিল এক অন্যরকম ভাষা, যা ভাষায় প্রকাশ করা যায় না। উনি আমার দিকে আরও ঝুঁকে এলেন, আমার ঠোঁটের খুব কাছে। আমি জানি এটা কি হতে চলেছে। আমার মন চিৎকার করে বলছিল, থামো, কিন্তু আমার শরীর যেন অন্য কোনো জগতে ভেসে যাচ্ছিল। যখন উনি আমার ঠোঁটে প্রথম চুমু খেলেন, তখন মনে হলো যেন পৃথিবীটা থেমে গেছে। সেই চুমুটা ছিল গভীর, আবেগপূর্ণ এবং নিষিদ্ধ। আমি জানতাম এই পথটা ভুল, এই সম্পর্কটা অনৈতিক, কিন্তু সেই মুহূর্তে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। আমাদের সম্পর্কটা তারপর থেকে গোপনই ছিল। আমরা খুব সাবধানে দেখা করতাম। যখনই দেখা হতো, সেই আদিম আকর্ষণ আমাদের একে অপরের দিকে টেনে আনত। আমি জানতাম আমি একটা ভুল করছি, কিন্তু এই ভুলটাই আমাকে বাঁচিয়ে রাখছিল। আমার একঘেয়ে জীবনে এই নিষিদ্ধ প্রেম যেন এক নতুন প্রাণ সঞ্চার করেছিল।
একদিন সুব্রতদা আমাকে বললেন যে ওনার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে কিছুদিন একা থাকতে হবে। উনি বললেন, তুমি চিন্তা করো না, আমি ফিরে এসে তোমার সব চিন্তা দূর করে দেব। কথাটা শেষ না হতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি চমকে উঠলাম, কে হতে পারে এই অসময়ে? সুব্রতদা তো আমার কাছে ছিলেন। আমি ভয়ে ভয়ে দরজার দিকে তাকালাম। দরজার ওপাশে কে দাঁড়িয়েছিল তা দেখলে আপনাদেরও গা ছমছম করে উঠবে। যদি জানতে চান কে ছিল সেই দরজার ওপাশে এবং আমাদের এই নিষিদ্ধ প্রেমের ভবিষ্যৎ কি হলো, তাহলে কমেন্ট করে জানান। আর আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রহস্যের সমাধান দেব। আর হ্যাঁ, যারা আমার IMO নম্বরটি পেতে চান তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে। পুরো গল্পটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতেই পারছেন এই রোমাঞ্চকর অধ্যায়ের শেষ কোথায় এবং কখন আমি আমার নম্বরটি দেব।